গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের আজ হিমুর বিয়ে। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব। আবার মিউ মিউ শব্দ। এবার টেলিফোন করেছেন মাজেদা খালা। হিমু, এক্ষুনি বাসায় চলে আয়। কেন? তোর পায়ের মাপ লাগবে না? জুতা কিনতে হবে। তুই কি বিনা জুতায় বিয়ে করবি? এটা ছাড়াও ব্যাপার আছে। কি ব্যাপার? রেনু তোর সঙ্গে কথা বলতে চায়। টেলিফোনে কথা বলবে না, সামনাসামনি কথা বলবে। মারবে না তো? শুধু শুধু মারবে কেন? মেয়েটার মন এখন একটু ভালো। সে তার বাবার সঙ্গে কথা বলেছে। বাবা টেলিফোন করেছেন KLM এর এয়ারক্রাফট থেকে। তিনি বাংলাদেশে আসছেন। পৌঁছাবেন কখন? সন্ধ্যা 6টায়। আমি হাউইয়ের বেগে চলে আসছি। ভালো কথা। তুই কি তোর খালু সাহেবের সঙ্গে কথা বলেছিস? উনি অফিসে যেতে বলেছেন। খবরদার যাবি না। টেলিফোন করলেও ধরবি না। টেলিফোন ধরব না কেন? তোর উপর ভয়ঙ্কর রেগে আছে। এটা তো নতুন কিছু না। উনি সবসময় আমার উপর রেগে থাকেন। রেনুর সঙ্গে তোর বিয়ে হবে, এটা সে মেনে নিতে পারছে না। সে চেষ্টা করছে বিয়ে ভণ্ডুলের। শুনেছি বিবাহ ব্যাপারটা আল্লাহ পাক নিজে কন্ট্রোল করেন। খালু সাহেব চেষ্টা করেও ভণ্ডুল করতে পারবেন না, তাই না? এত প্রশ্নের জবাব দিতে পারবো না। রাখলাম। খালা লাইন অফ করে দিলেন। আমি রেনুর মার দিকে তাকিয়ে বললাম, রেনুর বাবা আজ সন্ধ্যা 6টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছবেন। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। একসময় লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি অশ্রু গোপন করার কোনো চেষ্টাই করলেন না। আমি বললাম, ওনাকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? আমরা দুজন এয়ারপোর্টে চলে গেলাম ওনাকে আনতে। আমার পক্ষে সম্ভব না। ইচ্ছা করলেই সম্ভব। চলুন একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই। আপনি অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবেন। অ্যাম্বুলেন্সের ভিতরই আপনাকে স্যালাইন দেওয়া হবে, অক্সিজেন দেওয়া হবে। আমি এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি অ্যাম্বুলেন্সে ঢোকাবো। ওনাকে দেখে আপনি চাপা গলায় বললেন, এতদিন কোথায় ছিলে? রেনুর মা বললেন, বাবা তুমি কিছু মনে করো না। আমি কিছুক্ষণ একা থাকব। তুমি একজন ডাক্তারকে আমার কাছে পাঠাও। আমার শ্বাসকষ্ট হচ্ছে। ঘরের বাতিটা নিভিয়ে দাও। আমি বাতি নিভিয়ে দিলাম। তিনি বিড়বিড় করে বললেন, আধার আমার ভালো লাগে। আমি বসে আছি খালু সাহেবের মতিঝিলের অফিসে। একালের তরুণদের ভাষায় জোশ অফিস। দেয়ালে কামরুল হাসানের আঁকা লজ্জাবতী বাঙালি ললনা পর্যন্ত আছে। খালু সাহেবের মুখভঙ্গি যথেষ্ট কঠিন। মনে হয় ঠোঁট বন্ধ করে দাঁতে দাঁত ঘষছেন। তার হাতে চুরুট ধরানো হয়নি। তিনি যে পরিমাণে রেগে আছেন, আমার আশঙ্কা চুরুটে আপনা আপনি আগুন ধরবে। লাইটারের সাহায্য লাগবে না। চুরুটে কখন আপনা আপনি আগুন ধরে যায় সেই দৃশ্য দেখার জন্য আমার দৃষ্টি চুরুটের দিকে। তুমি তাহলে বিয়ে করছো? জি। জানতে পারি কেন? সংসার ধর্ম পালন করা দরকার। সব ধর্মের সার ধর্ম সংসার ধর্ম। সংসার শব্দের তুমি অর্থ জানো? আমি বিনয়ের সঙ্গে বললাম, সংসার শব্দের অর্থ হলো পৃথিবী। পৃথিবী? সংসার শব্দের অর্থ পৃথিবী? আমি বললাম, জি খালু সাহেব। আপনি শুধু শুধু রাগ করছেন। যে কোনো বাংলা অভিধান খুলে দেখুন, সংসারের অর্থ দেয়া আছে পৃথিবী। এই জন্য কবি বলেছেন, বৃথা জন্ম এ সংসারে, অর্থাৎ বৃথাই এ পৃথিবীতে জন্ম। রাগে খালু সাহেবের মুখ লালচে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি বেল টিপে পিয়ন ডাকলেন। তাকে দিয়ে ডিকশনারি আনালেন। মনে হচ্ছে আজ একটা হ্যাস্তন্যস্ত হবে। খালু সাহেব ডিকশনারির পাতা উল্টে সংসার শব্দের অর্থ বের করলেন এবং আরও রেগে গেলেন। তুমি সংসার ধর্ম পালন করার জন্য বিয়ে করবে? জি খালু সাহেব। সংসার ধর্ম অর্থাৎ পৃথিবীর ধর্ম। পৃথিবীর প্রতি আমার মায়া মমতা আছে বলেই এই ধর্ম পালন।
রেনুর জুতার শুকতলির যোগ্যতাও যে তোমার নেই তা জানো? জানতাম না, এখন জানলাম। তবে আপনি তুলনায় সামান্য ভুল করছেন। একটা জুতার শুকতলির সঙ্গে অন্য একটা জুতার শুকতলির তুলনা চলবে, মানুষের সঙ্গে চলবে না। একজন মানুষকে অন্য একজনের সঙ্গে তুলনা করতে হবে। তুমি নিজেকে মানুষ ভাবছ কোন বিবেচনায়? একজন সিরিয়াল কিলার কি মানুষ? খালু সাহেব, আমি এখনও একটা খুনও করিনি। সিরিয়াল কিলার হতে হলে ধারাবাহিক খুন করতে হবে। তোমার সঙ্গে কথা চালাচালি আমি করব না। আমার একটা কথা, বিয়ের চিন্তা বাদ দেবে। বিয়ে তোমার জন্য না। একজন ভিখারিও তো কোনো এক শুভ দিন দেখে বিয়ে করে, রিক্সা ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যায়। বিয়ের পরদিন থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাঁড়িয়ে ভিক্ষা করে। ভিক্ষা করার ফাঁকে ফাঁকে দুজন দুজনের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকায়। ভাবের কথা বন্ধ। আমি তোমাকে নগদ 10,000 টাকা দিচ্ছি। টাকা নিয়ে কিছুদিন ঢাকার বাইরে চলে যাও। আমি বললাম, প্রস্তাব লোভনীয়, কিন্তু খালু সাহেব, এত দূর এসে পিছিয়ে যাওয়া তো সম্ভব না। এত দূর এসে মানে? তুমি কত দূর এসেছ? 1 ছটা হলুদ কিনে ফেলেছি। মেসে যাব, গায়ে গুঁড়া হলুদ ডলে গোসল দেব। গায়ে হলুদ? পুরো কাজটা একাই করতে হবে। আমার তো বন্ধুবান্ধব নেই যে গায়ে হলুদ ডলাডলি করবে। আমার উচিত গর্ত খুঁড়ে তোমাকে পুঁতে ফেলা। আমি গলা নামিয়ে বললাম, খালু সাহেব, চা খাবো। আপনিও 1 কাপ খান, মেজাজটা ঠান্ডা করুন। আমার বিয়েতে আপনার তো আপত্তি কেন? তোমার বিয়ে করাতে আমার আপত্তি নেই, রেনুকে বিয়ে করার ব্যাপারে আপত্তি। তুমি যাও একটা ফকিন্নি বিয়ে করো, তারপর দিনরাত দুজনে মিলে হাঁটো। চা দিতে বলবেন না? খালু সাহেব জবাব দিলেন না। সত্যি সত্যি দাঁত কিরমির করতে লাগলেন। দাঁতের অবস্থা ভালো না থাকলে 2-1টা দাঁত পড়ে যেত। মাশাআল্লাহ, তার দাঁতের অবস্থা ভালো। আমি কি চলে যাব? খালু সাহেব আবারও দাঁত কিরমির করলেন, তবে এবার আমার দিকে না তাকিয়ে। মনে হচ্ছে তিনি কোনো এক দন্তভাষা আবিষ্কার করে ফেলেছেন। কথা হচ্ছে দাঁতে দাঁতে। বিয়েতে উপস্থিত থাকবেন না তো, নাকি তাও থাকবেন না? খালু সাহেব খাঁটি ব্রিটিশ উচ্চারণে বললেন, গেট লস্ট ইউ ইডিয়ট। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেবের ইংরেজি গালের বাংলা মানেটা ভালো লাগছে। ওহে গর্ধব, হারিয়ে যাও। মানব সম্প্রদায়ের সব সদস্যের একটা আকাঙ্ক্ষা, হারিয়ে যাওয়া। সবাই হারিয়ে যেতে চায়। হারিয়ে যাবার মতো জায়গাটা কোথায়? পার্কিং লটে খালু সাহেবের ড্রাইভার মকবুল পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করছে। প্রাডো নামের এই জিপ খালু সাহেব নতুন কিনেছেন। ড্রাইভার মকবুলের দায়িত্ব দিনের মধ্যে বেশ কয়েকবার পালকের ঝাড়ন দিয়ে গাড়ি ঝাড়পোছ করা। কাজটা সে আনন্দের সঙ্গেই করে, আমি আড়াল থেকে শুনেছি। ঝাড়পোছ করতে করতে সে গাড়ির সঙ্গে কথাও বলে। যেমন, কী রে, আজ তোর শরীরের অবস্থা কী? আজ সাভার যেতে হবে, শরীরের উপর ধকল যাবে। আগেভাগে বলে দিলাম। আমি মকবুলের দিকে তাকিয়ে বললাম, গাড়ি বের করো তো। ভাইজান, স্যার কি বের হবেন? আমি বললাম, স্যার বের হবেন না, আমি বের হব। তেল আছে তো? তেল পুরা ট্যাঙ্কি আছে। ভালো হয়েছে। খালু সাহেব সারাদিনের জন্য এই গাড়ি আমাকে ধার দিয়েছেন। আজ রাতে আমার বিয়ে, খবর পেয়েছ না? মকবুল দাঁত বের করে বলল, খবর জানি। বিয়ের বাজার টাজার করব, গাড়ি দরকার। অবশ্যই। খালু সাহেব যে এক কথায় গাড়ি আমার হাতে সারাদিনের জন্য ছেড়ে দেবেন ভাবাই যায় না। মকবুল বলল, স্যারের মিজাজ বেশি, তয় লোক খারাপ না। তুমি যাও, খালু সাহেবের কাছে জেনে আসো গাড়ি নিয়ে যেতে পারবে কিনা। মকবুল বিস্মিত হয়ে বলল, আপনি বলার পর আবার জিজ্ঞেস করা লাগবো? কী কন আপনি? সে গাড়িতে উঠে স্টার্ট দিল। আমরা ঝড়ের বেগে বের হয়ে গেলাম। বিশাল জিপে চলার আনন্দই আলাদা। নিজেকে রাজপথের রাজা মনে হয়। সিএনজি, বেবি ট্যাক্সি দেখা মাত্রই চাপা দিতে ইচ্ছা করে।
বিশেষ করে সেই সব সিএনজি যার পিছনে লেখা আমি ছোট, আমাকে মেরো না। আরে বেটা, ছোট বলেই তো মার খাবি। বড় ছোটকে মারবে, এটা জগতের প্রাকৃতিক নিয়ম। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। বড় ফিট, ছোট না। পশ্চাৎ দেশে সাইনবোর্ড লাগিয়ে লাভ হবে না, ছোটকে মার খেতেই হবে। মকবুল, জি হিমু ভাই, দু একটা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে কেমন হয়? আপনি বললে দিব, আমাদের গাড়ির বাম্পার খুবই স্ট্রং, ধাক্কা দিলে আমাদের কিছু হবে না। সুবিধা মতো গাড়ি দেখতে পেলে তোমাকে বলবো, পিছন থেকে হেভি ধাক্কা দিবে। যখন বলবেন তখনই ধাক্কা। গাড়ি ধাক্কা দেওয়ার অনুমতি পাওয়ায় মকবুলকে খুবই আনন্দিত মনে হলো। আমি বললাম, মানুষ যেন না মারা যায়। মানুষ মরবে না, তবে গাড়ি ভস্কায়া দিব ইনশাল্লাহ। আপনি যাবেন কই? 2 পুরিয়া হিরোইন কিনব। কোথায় পাওয়া যায় বলো তো? সত্যি কিনবেন? অবশ্যই। টাইট হইয়া বসে থাকেন, আপনারা আসল জায়গা নিয়ে যাব। পচা বাবার কাছে যাব, খাঁটি জিনিস পাইকারি দরে পাবেন। আগে যে স্যারের আন্ডারে ছিলাম তার জন্য প্রায়ই আনতে হতো। গাড়ি পচা বাবের সন্ধানে চলছে। আমি অতি নরম গদিতে গা এলিয়ে দিয়েছি। আরামে চোখ বন্ধ হয়ে আসছে। পকেটের মোবাইল মিউ মিউ করেই যাচ্ছে। ধরতে ইচ্ছা করছে না, শেষ পর্যন্ত ধরলাম। মাজেদা খালার টেলিফোন। হ্যালো হিমু, খবর শুনেছিস? কোন খবর? তোর খালুর প্রাডো গাড়ি চুরি হয়ে গেছে। বলো কি? মকবুল ড্রাইভার গাড়ি নিয়ে ভেগে গেছে। এতদিনের বিশ্বাসী ড্রাইভার 5 বছর ধরে তোর খালুর সঙ্গে আছে। আমি বললাম, 20 বছর সংসার করার পর স্বামী স্ত্রীকে ফেলে ভেগে যায়, স্ত্রী স্বামীকে ফেলে ভেগে যায়, ড্রাইভারের দোষ কি? স্বামী স্ত্রীর সেপারেশনের এক কথা, ড্রাইভারের সঙ্গে সেপারেশন ভিন্ন কথা। তাও ঠিক। গাড়ি চুরির খবর পুলিশকে জানিয়েছ? তোর খালু নিশ্চয়ই জানিয়েছে। বেচারা মুষড়ে পড়েছে। মুষড়ে পড়েরই কথা, এত শখের গাড়ি। তোকে আসতে বললাম, আসছিস না কেন? ছোটোখাটো 2-একটা কাজ সেরেই চলে আসছি। রেনু কি তালাবদ্ধ অবস্থায় আছে? ওর ভাবভঙ্গি ভালো মনে হচ্ছিল না, এজন্যই তালা। সে বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে না? পাগল, তাকে ঘর থেকেই বের হতে দেয়া হবে না। খালা, রেনুর বাবার নাম কি? তার বাবার নাম দিয়ে তুই কি করবি? কি আশ্চর্যের কথা, শ্বশুরের নাম জানবো না? সন্ধ্যা 6টার সময় আমি একটা সাইনবোর্ডে ওনার নাম লিখে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকব। অতি সম্মানে শ্বশুরাব্বাকে গাড়ি করে ঢাকা শহরে নিয়ে আসব। সত্যি যাবি? অবশ্যই। জামাই যখন হতে যাচ্ছি তখন জামাইয়ের শেষ দেখে ছাড়ব। ওনাকে এয়ারপোর্টেই কদমবুসি করব। কদমবুসির পরে মোসাফা করব, তারপর কোলাকুলি। তোর কথাবার্তার ভঙ্গি ভালো লাগছে না, বাসায় চলে আয় তো। খালা, সামান্য দেরি হবে, বিশেষ একটা কাজে যাচ্ছি। পচা বাবার দোয়া নেব, তারপর অন্য কথা। পচা বাবাটা কে? আছে একজন, তরুণ যুব সম্প্রদায়কে শান্তির পুরিয়া বিলি করেন, বিশিষ্ট সমাজসেবক। ভেজালমুক্ত শান্তি পুরিয়া একমাত্র তার কাছেই পাওয়া যায়। অন্য কোনো বাবার কাছে গেলে ভেজাল 2 নম্বরই জিনিস দিয়ে দেবে। খালা বিরক্ত হয়ে বললেন, আমি তোর অর্ধেক কথার কোনো মানেই বুঝি না। বিড়বিড় করে কি বলি হাবিজাবি। টেলিফোন রাখলাম। খালু সাহেবের সঙ্গে কথা বলা দরকার। বেচারা নিশ্চয়ই গাড়ির শোকে কাতর হয়ে আছে। নতুন গাড়ি স্ত্রীর অধিক। গাড়িতে রিকশার আঁচড় লাগলেই সেই আঁচড় কলিজাতেও লাগে। স্ত্রীর গায়ে রিকশার আঁচড় লাগলে স্বামীর তেমন কিছু হয় না। খালু সাহেব, আপনার নাকি গাড়ি চুরি হয়ে গেছে? আপনার হাতের কাছে কি নিয়ামুল কোরআন বইটা আছে? কেন? ওই বইয়ে হারানো বস্তু ফিরিয়া পাইবার আমল দেয়া আছে। অজু করে ওই আমলটা করে দেখতে পারেন। মানুষের মৃত্যু সংবাদ পেলে যে দোয়াটা পড়তে হয়, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন, এই দোয়া হারানো বস্তুর বেলায় খুব কাজ করে। হারানো মানুষ ফিরে আসে না, কিন্তু বস্তু ফিরে আসে। হিমু লিসেন,
আমি কি করব তার পরামর্শ তোমাকে দিতে হবে না। হিমু লিসেন, আমি কি করব তার পরামর্শ তোমাকে দিতে হবে না। গাড়ি হারানোতে আমি আপনার চেয়েও মর্মাহত। আশা ছিল আপনার গাড়িতে চড়ে বরযাত্রী যাব। বর রিকশায় চড়ে বিয়ে করতে যাচ্ছে, দৃশ্যটা ভালো না। রিকশাওয়ালাও বিয়ে করার সময় সিএনজি ট্যাক্সি ভাড়া করে। খালু সাহেব গেট লস্ট বলে টেলিফোনের লাইন কেটে দিলেন। ড্রাইভার মকবুল বলল, গাড়ি চুরির কথা কি বললেন বুঝলাম না। আমি বললাম, সব কিছু বোঝার প্রয়োজন নেই মকবুল। কম বুঝতে পারার মধ্যে শান্তি আছে। পাগলদের দিকে তাকিয়ে দেখো, তারা কিছুই বোঝে না বলে মহা শান্তিতে আছে। কথা সত্য বলেছেন। ভাইজান, সামনের প্রাইভেট কারটাতে একটা ছোটোখাটো ধাক্কা দিব? নজর কইরা দেখি, তারপরে বলেন। আমি তৈয়ার আছি। আমি মকবুলের কথা মতো নজর করে দেখলাম। 4 জন তরুণ তরুণীর দল। পিছনের 2 জন লটকালটকি করছে। জানালার কাচ খোলা। বিকট শব্দে গান বাজছে। হার্ড রক নামের বস্তু। ড্রাইভারের সিটে যে বসেছে সে গানের তালে স্টিয়ারিংয়ে মাথা ঠুকছে। ঢাকা শহরে এমন দৃশ্য আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, ছোটোখাটো ধাক্কা একটা দিতে পারো। মকবুল মনের আনন্দে ধাক্কা দিল। তরুণ তরুণীর দল হতভম্ব। প্রাইভেট কারের তরুণ ড্রাইভার ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ মুখ খিচিয়ে বলল, আজকালকার তরুণরা ইংরেজি গালি ভালো দেয়, এ হিন্দিতে গালি দিচ্ছে কেন বোঝা গেল না। মকবুল বলল, স্যার আরেকটা দেই। আমি বললাম, দাও। দ্বিতীয় ধাক্কার পর তাদের ভীতি চরমে উঠল। তারা এখন অতি দ্রুত গাড়ি চালাচ্ছে, পালিয়ে যেতে পারলে বাঁচে এমন অবস্থা। মকবুল বলল, পিছে পিছে যাব স্যার। যাও। প্রাইভেট কার দ্রুত ডান দিকে ঢুকে গেল। আমরাও ডান দিকে ঢুকলাম। ওরা গাড়ির গতি বাড়াচ্ছে, আমরাও বাড়াচ্ছি। ওরা লেফট টার্ন নিয়ে গলিতে ঢুকে পড়ল। আমরাও গলিতে ঢুকলাম। মাইকেল মধুসূদনের ভাষায়, হে পামর, পালাবি কোথায়? যেথায় পশিবে তুই, পশিব সে দেশে। আমি বললাম, আরাম পাচ্ছ মকবুল? মকবুল সব কটা দাঁত বের করে বলল, বিরাট আরাম পাইতেছি ভাইজান। 15 বছর ধইরা গাড়ির ড্রাইভারি করতেছি, এমন আরাম পাই নাই। আরেকটা ধাক্কা দিব? দাও। দানে দানে 3 দান। এবার একটু পাওয়ারের ধাক্কা দেই। দাও। তৃতীয় ধাক্কা দেবার পর গাড়ি সামান্য এগিয়ে থেমে গেল। আমরাও তাদের পাশে গাড়ি থামালাম। প্রাইভেট কারের তরুণ তরুণীরা উদ্বিগ্ন চোখে তাকাচ্ছে। এরা যথেষ্টই ভয় পেয়েছে। এ সময় তরুণরা সাহসী কর্মকাণ্ড করে, তবে এরা সাহসী না। আমি জানালার কাচ নামিয়ে বললাম, তোমরা ভালো আছো? কেউ জবাব দিল না। আমি বললাম, গাড়ি বন্ধ করলে কেন? চালাও, নাকি আমরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব? সেই ক্ষেত্রে গিয়ার নিউট্রালে দিয়ে রাখো। প্রাইভেট কারের চালক বলল, হু আর ইউ? আমি বললাম, তুমি নিজেই আন্দাজ করো আমি কে। আমাদের কাছে কি চান? তোমাদের সঙ্গে গল্প করতে চাই। তারা মুখ চাওয়াচাই করল। তোমাদের মধ্যে কেউ গল্প জানো? যে কোনো একটা গল্প বললেই হবে। টোনাটনির গল্প বললেও হবে? পিছনের সিটের মেয়েটা বলল, লিভ আস অ্যালোন। আমি বললাম, তোমরা গাড়ি স্টার্ট করো, আমরা লাস্ট একটা ধাক্কা দিয়ে টেনে বের হয়ে যাব। গাড়ির চালক বলল, ধাক্কা কেন দেবেন জানতে পারি? আমি বললাম, সবাইকে দেখিয়ে তোমরা যে লটকালটকি করছো এটা পছন্দ হচ্ছে না। তোমাদের কুৎসিত কর্মকাণ্ডের সামান্য প্রতিবাদ। পিছনের সিটের মেয়েটা বলল, সরি। তুমি একা সরি বললে তো হবে না, সবাইকে একসঙ্গে সরি বলতে হবে। সবাই একসঙ্গে বলল, সরি। আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মকবুল দাঁত বের করে বলল, বিরাট মজা পেলাম ভাইজান। আমি বললাম, মজার যে একটা অঙ্ক আছে সেটা জানো? জি না। জটিল অঙ্ক না, সহজ অঙ্ক, আবার বুঝতে না পারলে ভয়ঙ্কর জটিল। বুঝায় বলেন।
আজকের এই ঘটনায় তুমি যতটুকু মজা পেলে, প্রাইভেট গাড়ির যাত্রীরা ততটুকুই বেমজা পেল। দুইটা মিলে কাটাকাটি। বুঝেছ? বুঝলাম। একদল আনন্দ পেলে আরেক দলকে সেই পরিমাণ নিরানন্দের ভিতর দিয়ে যেতে হবে। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অফ আনন্দ। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। একজনকেও চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে। পচা বাবার সঙ্গে দেখা হলো। বয়স 90-এর কাছাকাছি, ত্রিমাথার বুড়ো, 2 হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে আছে। 200 টাকায় 2 পুরিয়া দিল। ফোকলা দাঁতে হাসতে হাসতে বলল, আসল জিনিস, খাইয়া মজা পাইবেন। খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, মজার উপরে মজা। আমি বললাম, এত মজার জিনিস আপনি কখনো খেয়েছেন? বুড়া কাশতে কাশতে বলল, না গো বাবা, আমি খাই নাই। আমি আসল মজার জন্য অপেক্ষায় আছি। আসল মজাটা কি? আসল মজা হইল মরণ। মরণের উপরে কোনো মজা নাই। বুঝলেন কিভাবে? এখনো তো মরেন নাই। আমার মতো বয়স যখন তোমার হইব, তুমিও বুঝবা মরণের উপরে মজা নাই। মরণ খুবই মজা। অবশ্যই। মরতে ইচ্ছা করে? বৃদ্ধ দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, না। না কেন? আসল মজা যত পরে আসে তত ভালো। আপনার পরিচয় কি? যে আপনার কাছে পুড়িয়া কিনতে আসে তার পরিচয় জানতে ইচ্ছা করে? না। তাহলে আমার পরিচয় জানতে চান কেন? তুমি মেলা বকওয়াজ করতেছ এই জন্য। তোমার নাম কি? হিমু। এটা তো মেয়ে ছেলের নাম। হতে পারে। মেয়ে ছেলেরাও কি আপনার কাছে পুড়িয়া নিতে আসে? আসে, কম আসে। মেয়ে ছেলেরা এই জিনিস কম খায়। তারা স্বামী পুত্রের জন্য পুড়িয়া কেনে। তুমি কি সংবাদের লোক? সংবাদের লোক ভয় পান? না। বৃদ্ধ বয়সে মানুষের আক্কেল কমে, জ্ঞান কমে, চোখের দৃষ্টি কমে, তার সাথে ভয়ও কমে। আমি কাউরে ভয় পাই না। একটু আগে বললেন মেয়ে ছেলেরা স্বামী পুত্রের জন্য পুড়িয়া কেনে, কেন এই কাজটা করে? না কইরা উপায় আছে? নিশা যখন ওঠে তখন স্বামী পুত্র ছটফট করে, শরীর যায় ফুইলা, মুখ দিয়া ফেনা ভাঙে। এত কষ্ট দেখানোর চেয়ে পুড়িয়া কিন্না দেওয়া ভালো। আপনার ছেলে মেয়ে কি? মেয়ে নাই, 3 ছেলে। 3টাই হিরুচি। হিরুচি কি? যারা হিরোইন খায় তারারে বলে হিরুচি। আপনার 3 পুত্রই হিরুচি? জি। তারার মৃত্যু ঘনায় আসছে। 3টাই ঘরে শুয়ে আছে। ছবি তুলবেন? আপনি যদি পত্রিকার লোক হন, ছবি তুলেন, ছাপায় দেন। ছবি ছাপিয়ে লাভ কি? লাভ লোকসান আপনারা বুঝবেন। আমার 3 হিরুচি পোলা আছে। সারাদিন 3 ভাই পুটলা পাকায়া শুয়ে থাকে। ছবি তুলনের এমন জিনিস পাইবেন না। সকালে 3 পুড়িয়া খাইছে, সন্ধ্যাকালে আবার খাইব। যান, ছবি তুলে আনেন। আমি ছবি তুলতে গেলাম। মাজেদা খালার দেয়া মোবাইল টেলিফোনে ছবিও ওঠে। নোংরা দুর্গন্ধ ঘর, প্রস্রাবের বিকট গন্ধ, তার সঙ্গে যুক্ত হয়েছে ভাত পচার মিষ্টি গন্ধ। টিনের ছাপরা, একটা জানালা আছে, জানালা বন্ধ। মেঝেতে চাটাই বিছানো, চাটায় 2 জন ঘুমাচ্ছে। প্রস্রাবের গন্ধ এদের গা থেকেই আসছে। 2 জনের মুখই হা হয়ে আছে। হা করা মুখের সামনে মাছি ভনভন করতে দেখছি। এখানে বিচিত্র দৃশ্য দেখলাম। মাছি মুখের ভিতরে ঢুকে যাচ্ছে এবং বের হচ্ছে। জীবন্ত মানুষের হা করা মুখে মশামাছি কখনো ঢোকে না, মৃত মানুষদের মুখে ঢোকে। হিরোইনের ঘুমে ঘুমন্ত মানুষকে মশামাছি মৃত মনে করছে, এটা বিস্ময়কর ঘটনা। হিরোইন সেবেরা কি এই তথ্য জানে? 3 ভাইয়ের 1 ভাই দেয়ালে হেলান দিয়ে বসা। সে তাকিয়ে আছে আমার দিকে। আমি ছবি তুলছি। সে দেখছে কিন্তু কোনো প্রশ্ন করছে না। আমি বললাম, ভালো আছেন? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনার নাম কি? সে ঠোঁট নাড়ল। কি বলল বোঝা গেল না।
আপনি বিবাহ করেছেন? সে আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছেলে মেয়ে আছে? সে 2 আঙ্গুল তুলে দেখালো। 2 জন আছে, এটা বুঝতে পারছি। ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। ছেলেমেয়েরা কোথায়? সে প্রশ্নের উত্তরে সে স্পষ্ট করে বলল, চইলা গেছে, বলেই শুয়ে পড়ল। পার্কিনসন্স ডিজিজের রুগীরা যেভাবে হাত কাঁপে সেইভাবে তার হাত কাঁপছে। এই কাঁপুনি ছড়িয়ে পড়ছে তার শরীরে। একসময় অবাক হয়ে দেখলাম তার পুরো শরীরই কাঁপছে, বিশেষ ছন্দে কাঁপছে। সে এখনও তাকিয়ে আছে আমার দিকে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু কিছু দেখছে বলে মনে হচ্ছে না। তার দৃষ্টি মৃত মানুষের মতো। মকবুল বলল, স্যার, অবস্থা তো কেরোসিন। আমি বললাম, কেরোসিনের চেয়েও খারাপ অবস্থা, ডিজেল। মকবুল বলল, এইসব জিনিস ঘরবাড়িতে খাওয়া ঠিক না, ভালো জায়গায় খাইতে হয়। ভালো জায়গা কোনটা? সাভারের জাতীয় স্মৃতিসৌধ, তারপর ধরেন রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 2টার মধ্যে রায়ের বাজারেরটা ভালো। পিছনে নদী আছে, নদীর দিকে তাকাইয়া হিরুচিরা মজা পায়। কেউ কিছু বলে না? কে বলবে? কেউ কিছু বলে না। রায়ের বাজারে একজন আছে, মিনা রানী, ওনার জিনিসও ভালো। ফেন্সির 1 নম্বরটা ওনার কাছে পাওয়া যায়। এই বিষয়ে তোমার জ্ঞান তো ভালো। প্রশংসায় মকবুল লজ্জা পেয়ে গেল। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এখন যাব কোন দিকে? রায়ের বাজারে বদ্ধভূমির দিকে গেলে কেমন হয়? কোনোদিন দেখা হয় নাই। হাতে যখন একটা গাড়ি আছে। বিয়ার বাজার সদাই করবেন না? গরিবের বিয়ের আবার বাজার? সুযোগ যখন পাওয়া গেছে বদ্ধভূমিটা দেখে যাই। স্মৃতিসৌধ দেখে মুগ্ধ হওয়া ঠিক না। মুগ্ধ হবার মানে যাদের স্মৃতিতে সৌধ তারা গৌণ, সৌধটা মুখ্য। তারপরে মুগ্ধ হতে হলো। বড় একটা দেয়াল, দেয়ালের এক অংশে জানালার মতো কাটা, সেই জানালায় আকাশ দেখা যাচ্ছে। সৌধ ধুলামলিন, চারিদিকে আবর্জনা, কিন্তু জানালার বাইরে আকাশ ঝকঝক করছে। এই আকাশ স্মৃতিসৌধেরই অংশ। সৌধের ভিতরে 2 হিরুচির দেখা পাওয়া গেল। তাদের চেহারা নোংরা, কাপড় চোপড় নোংরা, কিন্তু তাদের চোখ স্মৃতিসৌধের জানালার মতো ঝকঝক করছে। আপনারা ভালো আছেন? বলে তাদের দিকে এগিয়ে গেলাম। 2জনই নড়ে চড়ে বসল, প্রশ্নের জবাব দিল না। মকবুল আমার সঙ্গে সঙ্গে আসছে। সে বলল, স্যার, এরার সাথে কথা বললে কোনো ফায়দা নাই, চলেন মিরপুরের দিকে যাই। মিরপুরে কি? বেনারসি শাড়ির কারখানা। বউয়ের জন্য একটা শাড়ি কিনবেন না? আমার এক ভাই আছে কারিগর, সস্তায় কিনায় দেব। 2 হিরুচির সঙ্গে কিছুক্ষণ গণ করে তারপর যাই। শাড়ি কী ধরনের হবে এই বিষয়ে এদের সঙ্গে কথা বলি। বাদ দেন তো স্যার, এরার সঙ্গে ছুরি চাক্কু থাকে, কখন কি করে নাই ঠিক। হিরুচি 2জনকে তেমন ভয়ঙ্কর মনে হলো না। একজন তার পরিচয় দিল, শামসু, ঠেলাগাড়ি চালায়। অন্যজন পরিচয় দিল না, সারাক্ষণই মাথা নিচু করে রাখল। শামসু ভাই, এই জায়গাটা কি জানেন? জানব না কেন, শহীদ বুদ্ধিজীবীর মাজার শরীফ। বুদ্ধিজীবী কি জানেন? শামসু উদাস গলায় বলল, জানি। আপনাদের মতো ভদ্দর নোক, ভালো কাপড় পরে, চোখে চশমা দেয়, গাড়িতে কইরা ঘোরে, সুন্দর সুন্দর কথা বলে। আমি বললাম, আজ আমার বিয়ে, শাড়ি কিনতে যাচ্ছি। কি রঙের শাড়ি কিনবো বলুন তো? মেয়ের গায়ের রং কি? শঙ্খের মতো সাদা। হিরুচি শামসু অনেক ভেবেচিন্তে বলল, হলদা শাড়ি কেনেন, সাদার সাথে যায় হলদা। অপর হিরুচির সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। নেশাখোররা কোন ইস্যুতে সহজে দ্বিমত পোষণ করে না। ড্রাইভার মকবুল বলল, অনেক ঘোরাফেরা করছেন, চলেন শাড়িটা কিনি, মিরপুরে যাই। শাড়ি কেনার টাকা তো নাই। 500 টাকা পেয়েছিলাম, 150 খরচ হয়ে গেছে, 300 আছে। এতে কি চলবে? বললাম না আমার ভাই আছে, বাকিতে কিনায় দেব। আমি বললাম, আগে থানায় চলো। থানা? থানায় যাবেন কেন? জরুরি কাজ আছে। কোন থানা? মকবুলের কথায় চিন্তায় পড়ে গেলাম। রেনুর প্রেমিক কোন থানায় আছে তা জানা নেই।
মাজেদা খালার বাড়ি যে থানার, সেখানকার হাজতেই তার থাকার কথা। অনেক সময় ওলটপালটও হয়। পুলিশের খুব উপরের লেভেলের নির্দেশে যখন কাউকে ধরা হয় তখন তার এলাকার ভাগ থাকে না। চলো ধানমন্ডি থানায়, তারপর অন্য থানাগুলোতে যাব। আজ ধারাবাহিক থানা পরিক্রমা। থানায় আপনার ঘটনা কি? ওসি সাহেবকে বিয়ের দাওয়াত দেব। সত্যই দাওয়াত দিবেন? হুঁ, অনেকবার থানা হাজতে কাটিয়েছি। বেশিরভাগ ওসি সাহেবের সাথে পরিচয় আছে। তারা আমার দুঃখ দিনের সাথী। মকবুল নিঃশ্বাস ফেলে বলল, আপনার কাজকাম বড়ই জটিল। আত্মীয়স্বজনের খোঁজ নাই, ওসি সাহেবরা দাওয়াতি। গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। জ্যামের বাজার শুরু হয়েছে। ফেরিওয়ালারা এক গাড়ির জানালা থেকে আরেক গাড়ির জানালায় যাচ্ছে। তাদের কারণে ভিক্ষুকরা সুযোগ পাচ্ছে না। কুনুয়ে গুতা দিয়ে তারা ভিক্ষুক সরাচ্ছে। কেউ হাতে দুটা পাকা পেঁপে নিয়ে ঘুরছে, কেউ কানকয়ে দড়ি বাঁধা কাতল মাছ নিয়ে ঘুরছে, পপকর্নের প্যাকেট নিয়ে বেশ কয়েকজন আছে। এই আইটেমটা মনে হয় চালু। এত কিছু থাকতে হঠাৎ পপকর্ন চালু আইটেম হয়ে গেল কেন, কে বলবে? ভ্রাম্যমাণ লাইব্রেরিও আছে। 10-12টা পেপার ব্যাগ বই নিয়ে কয়েকজন ঘুরছে। হ্যারি পটার, জেনারেল মোশাররফের আত্মজীবনী বিক্রিও হচ্ছে। গাড়ির ভিতর আরামদায়ক শীতলতা, বাইরে তেজি রোদ। সেই রোদ আমাকে স্পর্শ করছে না। রোদের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। সারা শরীরে আরাম আরাম ভাব। আরাম ব্যাপারটা কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন। বটগাছের নিচে শান্তিনিকেতনী কায়দায় ক্লাস হচ্ছে। ক্লাস নিচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। একজন তার মাথায় ছাতা ধরে আছে। ছত্রধর খুব পরিচিত, কিন্তু কে ধরতে পারছি না। রবীন্দ্রনাথের হাতে এক ঠোঙা পপকর্ন। তিনি পপকর্ন চিবুতে চিবুতে আরাম কি তার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, আরাম দুই প্রকার, শারীরিক এবং মানসিক। এই যে আমি পপকর্ন খেয়ে মজা পাচ্ছি, এটা শারীরিক আরাম। আবার পপকর্নগুলো দেখতে বোটাহীন শিউলি ফুলের মতো। এক ঠোঙা ফুল দেখে যে আরাম পাচ্ছি, তা মানসিক। শরীরের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয়, সেটা শারীরিক আরাম। আবার মনের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয়, তা মানসিক আরাম। আরামের যে অন্য অর্থ আছে তা কি তোমরা জানো? আরামের অর্থ বাগান, আবার উপবনও হতে পারে। আমার কথা বিশ্বাস না করলে তোমরা ডিকশনারি দেখতে পারো। এখন তোমরা বলো, সংঘারাম মানে কি? সংঘারাম একটি সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য কি? ছত্রধারী বললেন, গুরুদেব, আপনি তো ব্যাকরণের ক্লাস নিচ্ছেন না। আপনার কাছ থেকে ছাত্ররা অন্য কিছু জানতে চায়। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন, তাই তো, তাই তো। আচ্ছা, আরামের সঙ্গে মিল দিয়ে শব্দ লিখতে থাকো, এতে অন্তমিলের ব্যাপারটা সরগর হবে। আরাম, হারাম, আমি এই দুইটা বললাম, বাকিগুলো তোমরা বের করো তাড়াতাড়ি। এই সময় ঘুম ভাঙল। গাড়ি থানা কম্পাউন্ডে ঢুকেছে। থানার সেন্ট্রি সরু চোখে তাকাচ্ছে। এত বড় গাড়িতে কে এসেছে আঁচ করার চেষ্টা। সেই অনুযায়ী ঠিক করবে সেলুট দেবে কি দেবে না। সিভিলিয়ানদের নিয়ে এই সমস্যা। কে বিশিষ্টজন, কে বিশিষ্টজন না, এসব গায়ে লেখা থাকে না। তাদের কোনো আলাদা পোশাকও নেই। ভবিষ্যতে মানুষদের এরকম ব্যবস্থা থাকবে বলে মনে হয়। সবাইকে শরীরে ব্যাজ পড়তে হবে। সেই ব্যাজ বলে দেবে লোকটির পেশা কি, ব্যাংকে তার কত টাকা আছে, বিবাহিত কিনা, রক্তের গ্রুপ, বয়স ইত্যাদি। ওসি সাহেব আমার পরিচিত, নাম সুলেমান। তার সময়ে আমি একবার 2 রাত হাজতে ছিলাম। শেষটায় ভালো খাতির হয়ে গিয়েছিল। তার স্ত্রীর রান্না হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি টিফিন ক্যারিয়ারে রান্না করে খাইয়েছিলেন। ভদ্রমহিলার নাম পারুল। তিনি আমাকে দেখেই ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে গেলেন। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব বললেন, কি চাও? একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম স্যার। কি প্রয়োজন বলে বিদায় হও। নানান ঝামেলায় আছি, তোমার সঙ্গে কথা খেলা খেলতে পারবো না। কি বলতে এসেছো স্ট্রেট বলো, নো হাঙ্কি পাঙ্কি। আমি বললাম, আরামের সঙ্গে মিল হয় এরকম কয়েকটা শব্দ দরকার। আমি একটা পেয়েছি, হারাম, আর পাচ্ছি না।
ওসি সাহেবের চেহারা থেকে বিরক্তিভাব দূর হয়ে চিন্তিত ভাব চলে এলো। তার মস্তিষ্ক এখন আরামের সঙ্গে মিল আছে এমন শব্দ খুঁজে বেড়াচ্ছে। ওসি সাহেব চাচ্ছেন না, কিন্তু মস্তিষ্ক তার কাজ করেই যাচ্ছে। নিজের মস্তিষ্কের উপর মানুষের যে পূর্ণ নিয়ন্ত্রণ নেই তা মানুষ জানে, কিন্তু স্বীকার করে না। ওসি সাহেব বললেন, হিমু বসো, চা খাবে? খাবো। ওসি সাহেব চোখের ইশারায় চা দিতে বললেন। চোখের ইশারার এমন ব্যবহার আগে দেখিনি। ওসি সাহেব বললেন, আরামের সঙ্গে হারাম ছাড়া তো আর কিছু পাচ্ছি না। আরও অনেক আছে, বাংলা ভাষা সহজ জিনিস না, বিশাল সমুদ্র। তুমি থানায় এসেছো কেন সেটা বলো। আরাম হারাম নিয়ে যে আসনি এটা জানি। আপনারা কি কোনো অল্পবয়সী ছেলেকে আজ ধরে এনেছেন? অল্পবয়সী ছেলে পেলে তো আমরা সবসময় ধরে আনি। যে ছেলের কথা বলছি সে তেমন কোনো অপরাধ করেনি। তার অপরাধ সে তার প্রেমিকার বাড়ির সামনে বসেছিল। বুঝেছি। তুর্য, তোমার কে হয়? আমার কেউ হয় না। কেউ না হয় ভালো, মেরে হাড্ডি গুঁড়া করে দিয়েছি। উপরের নির্দেশ ছিল? হ্যাঁ ছিল। উপরের নির্দেশে এক দফা মারা হয়েছে, তারপর নিজের দোষে আরেক দফা মার খেয়েছে হাজতে। হাজতে কি করেছে? হিরোইন নেওয়ার টাইম হয়ে গেছে, সঙ্গে নাই জিনিস, আতপাগল হয়ে গেছে, পুড়িয়ার জন্য সবার হাতে পায়ে ধরছে। কি যে অবস্থা, শরীর গেছে ফুলে, পেশাব করে কাপড় নষ্ট করেছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। সে কার ছেলে জানেন? কার ছেলে? বাবার আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, সমস্যা আছে। শুনলে আপনি খাবেন। তুমি ধানাই পানায় গল্প ছাড়ো। তোমার ধানাই পানায় স্টোরির সঙ্গে আমি পরিচিত। ছেলের বিষয়ে খোঁজ নিয়েছি। স্কুল মাস্টারের ছেলে। বাবা মা অল্প বয়সে মারা গেছেন। চাচার কাছে মানুষ। মানুষ তো না, অমানুষ হয়েছে। তুমি তার সঙ্গে দেখা করতে চাচ্ছ, দেখা করো। হাঙ্কি পাঙ্কি করার দরকার নেই। তোমাকে থানায় ঢুকতে দেয় উচিত হয়নি। তুমি আমার মাথার ভিতর আরাম হারাম ঢুকিয়েছ। এখন সব ফেলে মিলের শব্দ চেষ্টা করছি। আমার তো ধারণা এই দুইটা ছাড়া নেই। অবশ্যই আছে। থাকলে বলো, মাথার ভনভনানি দূর হোক। আমি বললাম, আরাম হারাম গ্যারাম ব্যারাম ক্যারাম। ওসি সাহেব বললেন, আর কি আছে? অবশ্যই আছে। আপনি চিন্তা করতে থাকুন, আমি এই ফাঁকে তুর্যের সঙ্গে কথা বলে আসি। তুর্যের চেহারা সুন্দর হবে এটা আমি ধরেই নিয়েছিলাম। এতটা সুন্দর হবে কল্পনাও করিনি। একজন দেবদূত হাজতের শিক ধরে বসে আছে। বড় বড় স্বচ্ছ অভিমানী চোখ। চোখের দিকে তাকালেই মনে হয় কিছুক্ষণ আগে এই চোখ অশ্রুবরণ করেছে। প্রাচীন গ্রিক ভাস্কররা এই ছেলেকে দেখলে মডেল হিসেবে অবশ্যই ব্যবহার করতেন। এই ছেলের গায়ে কেউ হাত তুলতে পারে ভাবাই যায় না। রেনুর পাশে এই ছেলেকে দাঁড় করিয়ে ভোটাভুটি করলে তুর্যের ভোট বেশি পাবার সম্ভাবনা আছে। হ্যালো তুর্য। তুর্য চমকে তাকালো, কিছু বলল না। আমি তোমার জন্য 2 পুড়িয়া জিনিস নিয়ে এসেছি। পচা বাবার কাছ থেকে এনেছি। পচা বাবার নাম শুনেছ? তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, তার পাতলা ঠোঁট কাঁপছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তুর্য বলল, আপনি কে? আমার নাম হিমু। আমাকে চেনেন কিভাবে? রেনুর মাধ্যমে চিনি। রেনুর কথা মনে আছে তো? তুর্য বলল, পুড়িয়ে দিন। এখনই খাবে? তুর্য জবাব দিল না। আমি দেখলাম তার হাতের আঙ্গুল কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখের পাতাও কাঁপছে। আসন্ন নেশার উত্তেজনাতেই এমন হচ্ছে। রেনুর বিয়ে হচ্ছে, এই খবর পেয়েছ? না। কার সঙ্গে বিয়ে হচ্ছে? আমার সঙ্গে। আজ রাত 9টা 9:30টার দিকে বিয়ে হবে। তুমি কি বরযাত্রী হিসেবে যেতে চাও? তুর্য জবাব না দিয়ে বলল, আমাকে পুড়িয়ে দিন। এত তাড়াহুড়া কেন? আগে কথা বলি। কথা বলতে ভালো লাগছে না। রেনুর সঙ্গে কথা বলবে? না। না কেন? রেনুর সঙ্গে তোমার ভাব আছে না? জানি না। জানবে না কেন? আমি বুঝতে পারি না। যাই হোক, তোমাকে আমি ছোট্ট একটা কাজ দেব। জটিল কোনো কাজ না, সহজ কাজ। কাজটা করা মাত্রই পুড়িয়া হাতে পাবে। ওয়ার্ড অফ অনার। কাজটা কি? রেনুকে বলবে সে যেন তার হাতের রগ না কাটে।
টেলিফোনে বলবে, আমি লাইন করে দেব, তুমি বলবে। হাতের রগ কাটা মানে কি? রেনু বলেছে আমার সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে সে তার হাতের রগ কেটে মারা যাবে। সে 7 o'clock ব্লেড নিয়ে তৈরি। তুর্যের ঠোঁটে সামান্য হাসির আভাস দেখা গেল। সেই সঙ্গে সেই হাসি মুছে ফেলে বলল, আমি টেলিফোন করব। থ্যাংক ইউ, আমি লাইন করে দিচ্ছি। টেলিফোনে কথা শেষ হওয়া মাত্র পুরিয়া, রেনু কি ভালো আছে? তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তবে সে ভালো আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি লাইন করে দিচ্ছি। তুমি রেনুকে বুঝিয়ে বলো। নানান ঝামেলা করে খালার মাধ্যমে রেনুকে ধরা গেল। আমি মোবাইল টেলিফোন তুর্যের হাতে দিয়ে দিলাম। তুর্য কথা বলছে। ওপাশ থেকে রেনু কি বলছে শোনা যাচ্ছে না। তুর্য কথা বলছে অতি নিচু গলায়। কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো এরকম নিচু গলাতেই সে কথা বলায় অভ্যস্ত। তুর্য টেলিফোন শেষ করল। আমি বললাম, তুমি কি আমার কথাটা বলেছ? না। বলনি কেন? তুর্য চুপ করে রইল। আমি বললাম, মোবাইল টেলিফোনটা তোমার কাছে রেখে যাচ্ছি, একটা পুড়িয়ে দিয়ে যাচ্ছি। আমার বিষয়ে রেনার কাছে সুপারিশের পরপরই পুড়িয়ে ব্যবহার করতে পারবে, তবে সুপারিশ না করে জিনিস খাবে না। তুর্য তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কিছু একটা বলতে গিয়েও বলল না। আমি বললাম, তোমাকে যা বলেছি মনে আছে তো? আমার বিষয়ে সুপারিশ করার পর পুড়িয়ে খাবে, তার আগে না। তুর্য ঘাড় কাত করল। আমি বললাম, রেনুকে বিয়ে করার ব্যাপারে আমার আগ্রহের কারণ জানো? আমি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি। ওই বিখ্যাত লাইন মনে আছে, রমণীর মন সহস্র বৎসরের সখা সাধনার ধন। রেনুর মন আমি এখনো পাইনি। সাধনা সেইভাবে শুরু করিনি বলেই পাইনি। কয়েক ঘন্টা মাত্র সাধনা করেছি। আপনার নাম কি? একবার কিন্তু তোমাকে নাম বলেছি, তারপরে আরেকবার বলছি। আমার নাম হিমু। পুড়িয়ে দিন। আমি পুড়িয়ে দিলাম। মোবাইল টেলিফোন দিয়ে বললাম, টেলিফোন এবং পুড়িয়া দুটোই লুকিয়ে রাখবে। থানাওয়ালাদের চোখে পড়লে তারা নিয়ে যেতে পারে। চলে আসার আগে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি খুবই বিরক্ত ভঙ্গিতে বললেন, এখনও যাওনি? আমি বিনয়ে গলে গিয়ে বললাম, স্যার এখন যাচ্ছি। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, অতি ছোট জিজ্ঞাসা, ধূলিকণার মতো ছোট। ওসি সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। আমি বললাম, আপনার আসামি তুর্য বিষয়ে একটা কথা। ভনিতা রাখো, কি বলবে বলো। আমি বললাম, তুর্যের সঙ্গে মিল দিয়ে হয় সূর্য। স্যার, আর কিছু কি হয়? ওসি সাহেবের মুখে প্রায় সঙ্গে সঙ্গে হতাশার ছায়া পড়ল। বোঝা যাচ্ছে তার মস্তিষ্ক মিল খুঁজতে শুরু করেছে। অন্তমিলযুক্ত আরেকটা শব্দ মনে না আসা পর্যন্ত অনুসন্ধান চলতেই থাকবে। এই বিষয়টা সবার ক্ষেত্রে ঘটে না, কাজে কর্মে এবং চিন্তাভাবনায় জর্জরিত মানুষের ক্ষেত্রে ঘটে। স্যার, আপনার অফিসের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওসি সাহেব থমথমে মুখে টেলিফোন এগিয়ে দিলেন। আমি খালু সাহেবকে টেলিফোন করলাম। আমি বললাম, হ্যালো, ধানমন্ডি থানা থেকে বলছি। খালু সাহেব হড়বড় করে বললেন, গাড়ি কি পাওয়া গেছে? খালু সাহেব, আমি হিমু। তুমি তুমি থানায় কি করছো? ওসি সাহেবকে দাওয়াত দিতে এসেছি, বিয়ের দাওয়াত। খালু সাহেব, গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি? ইয়ার্কি বন্ধ করো, ইডিয়ট। খালু সাহেব টেলিফোন রেখে দিলেন। ওসি সাহেব শূন্য দৃষ্টিতে তার সামনে দেয়ালে ঝুলানো ক্যালেন্ডার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার যাই? ওসি সাহেব বললেন, তুর্য আর সূর্য ছাড়া আর কিছু তো পাচ্ছি না। চেষ্টা করতে থাকুন, পেয়ে যাবেন। কর্য কি চলবে? কর্য চলবে না, উকার লাগবে। কুর্য চলতো, কুর্য বলে শব্দ নেই। হিমু শোনো, আর কোনোদিন যেন তোমাকে থানায় না দেখি। পারুলাপা কেমন আছে স্যার? সে ভালো আছে। ওনার রান্না করা হাঁসের মাংস এবং খিচুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার মতলব আমার কাছে পরিষ্কার। পারুলের কথা বলে আমার মন ভুলাবার চেষ্টা করছো, কাজ হবে না।
পারুলাপাকে বিয়ের দাওয়াত দেওয়ার শখ ছিল। সে ঢাকায় নেই, সে মুন্সিগঞ্জে তার মায়ের বাড়িতে গেছে। আমার কাছে গাড়ি আছে, আপনি ঠিকানাটা দেন, একটানে চলে যাব। তুমি বিদায় হও, বিদায়। বিয়ের শাড়ি কিনতে যাব, পারুলাপার মতামতটা পেলে ভালো হতো। এইসব বিষয় মেয়েরা ভালো বোঝে। শুনেছি এখনকার ফ্যাশন বিয়েতে লাল শাড়ি না পরা, বিধবা হলে কিংবা স্বামী তালাক দিলেই শুধু লাল শাড়ি। তুমি যাবে না বকবক করতেই থাকবে? বিয়ের শাড়ি হিসেবে সবুজ রংটা কি আপনার পছন্দ?